তারা দিক যারা এত বছর ধরে চাকরির জন্য আশা করে পড়ছে, তারা তো এতদিন নিয়োগ পায়নি, তাহলে তাদের কথা এতদিন ভাবেনি, এখন একটা আমাদের কথা ভেবে পরীক্ষাটা নিচ্ছে, না হলে হয়তো নিতও না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দোষ করিনি, তাহলে নির্দোষকে সাজা দেওয়া হবে। আর যারা দোষ করলো, যাদের দুর্নীতির কারণে আজকে আমরা রাস্তায়, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাদের কি সাজা দেওয়া হয়েছে? যে অথরিটি আজকে এত বড় দুর্নীতি করলো, তাদেরকেই তো আবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তাহলে বিচার আমরা সঠিকভাবে যেমন পেলাম না, যারা দুর্নীতি করলো তাদেরও কোনো সাজা হলো না। দেখো, তোমরা সবাই একটা জিনিস জানো যে শিক্ষকেরা আজকে 3 দিন ধরে আমরণ অনশন করছেন। তাদের মধ্যে আবার একজন অসুস্থ হয়ে গেছেন। তো এই অসুস্থ শিক্ষককে চিকিৎসকরা দেখছেন, আর যে বাকি যারা আছেন তাদের নিয়ে আমাদের রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। রাজ্য সরকার এখন মত্ত হচ্ছে 21শে জুলাইয়ের যে তাদের যে চোরেদের সমাবেশ হবে সেটা নিয়ে রাজ্য সরকার মত্ত, যে সরকারের এই সব যে পদক্ষেপ, এই পদক্ষেপ নিয়ে আজকের এই আলোচনা। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তাই চোরেদের ঔরসে জন্ম হওয়া কিছু তৃণমূলের নেতা, তাদের বাপ দাদা ঠাকুরদারাও চোর ছিল নিশ্চয়ই। তো সেই সব চোরেদের কবলে পড়ে 26,000 জন শিক্ষকের চাকরি চলে গেছে। তো এই শিক্ষকেরা যখন চাকরির দাবি নিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী তাদেরকে নেতাজি ইন্ডোরে ডেকে প্ল্যান ABCDEF কত করে না বোঝালেন যে আমি তোমাদের ভগবান, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের খ্রিস্টান যিশু, আমি তোমাদের সব কিছু, আমার বিকল্প আর নেই, আমি ছাড়া তোমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, তা আমি তোমাদের রক্ষা করতে, আমি তোমাদের বিধাতা, এরকম করে অনেক কিছু বোঝালেন। প্ল্যান ABCDE তে তিনি বুঝিয়ে দিয়েছেন যে শিক্ষকদেরকে পেটে লাথি আর বুকে লাথি, তারপরে পুলিশের মার সেটা পড়বে। প্ল্যানটা শেষ হয়ে গেল। তো এখন শিক্ষকেরা বুঝতে পেরেছেন যে না A আছে, না B আছে, না C আছে, না D আছে, কোনো কিছুই নেই, শুধুমাত্র দিদির বচন আছে। দিদির এই যে বচন, এই বচনে যে প্রত্যেকটা ওয়ার্ড মিথ্যে কথা, সেটা কিন্তু দিদি সবাইকে বুঝিয়ে দিয়েছে। একজন সমাজের সাধারণ মানুষ হিসাবে উনি যদি এই কথাটা ভাবেন যে সত্যিই কি যে ব্যক্তিটা একবার চাকরি পেয়েছিল, চাকরি চেষ্টা প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল হয়, তাহলে সেই আমার ভাগ্য পরবর্তীকালে সাথ দেবে কিনা বা আমার সেই চেষ্টা করার আর সামর্থ্য আছে কিনা সেটাও ওনার ভাবা দরকার। শিক্ষকেরা মুখ্যমন্ত্রীর যে মিথ্যে প্রতিশ্রুতি এবং তার যে মিথ্যে কথা, তার তোর প্রতিটা রক্তবিন্দুতে মিথ্যে জড়িয়ে আছে। তো এইসব মিথ্যে কথা শিক্ষকেরা বুঝতে পেরে গেছেন, তাই তারা আমরণ অনশনে বসেছেন, তারা পার্ক স্ট্রিটে হচ্ছে আন্দোলন করেছেন, এরকম বহুবিধ তাদের কর্মসূচি চলছে। কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তিনি অটল। তিনি পরীক্ষাও করাবেন, তিনি হচ্ছেন, আর যারা যারা চাকরি গেছে তাদেরও তো ভাতাটাও তো বন্ধ হয়ে গেল হাইকোর্টের অর্ডারে। এরপরে মুখ্যমন্ত্রী চাইছেন কি যে তারা যেন আরও চাকরি না পায়, মুখ্যমন্ত্রী আরও নতুনদেরকে আনতে চাইছেন, তাই তিনি তাদের নিজেদের লোক দিয়ে কোর্টে কেস করালেন। সব কিছুই যখন ঠিকঠাক ছিল, তখন মুখ্যমন্ত্রী এই যে ভাষণগুলো মারছিলেন, তার জন্য তার সংবাদ মাধ্যমের সামনে এসে ক্ষমা চাওয়া উচিত ছিল, শিক্ষকদের পায়ে হাত দিয়ে তার প্রণাম করা উচিত ছিল যে বাবু আমি নিরুপায়, আমি পাচ্ছি না। মুখ্যমন্ত্রী কিন্তু সেটা করলেন না। মুখ্যমন্ত্রী তার নিজ ধ্যানে মগ্ন। তৃণমূলের কিছু অবৈধ নেতা, বৈধ কি অবৈধ সেটা জানি না, একজন নেতা আছেন কুণাল ঘোষ, তিনি বলেছিলেন যখন পেহেলগামে হামলা হলো, সে হামলার পরপরই আমাদের যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এখানে এসে নাকি খুব ভাষণ দিতে এসেছিলেন। তো যখন শিক্ষকেরা রাস্তায় বসে কাঁদছে, যখন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কাঁদছে, তখন মুখ্যমন্ত্রী ওখানে ডান্স করছেন, ওখানে ডান্স করছেন, এখানে কর্মসূচি, ওখানে কর্মসূচি, এগুলো যে করে বেড়াচ্ছেন, ভোটের প্রচার করছেন, সেগুলো তাদের চোখে দেখা যাচ্ছে না। মাদারের বাচ্চা। আমাদের রাজ্যে কোনো কিছু হলে এইসব নেতাদের মুখে প্লাস্টিক আটকানো থাকে, এবং অন্য রাজ্যে যদি কোনো কিছু হয় তখন এইসব নেতাদের মুখ থেকে প্লাস্টিকটা সরিয়ে তখন বলতে শুরু করবে এটা এখানে এটা হয়েছিল, সেটা সেখানে সেটা হয়েছিল। এইসব যে নেতাগুলো আছে না, এদেরকে শুধুমাত্র বিচুটি পাতা বালতি রাখতে হবে, বিচুটি পাতাটা জলে ডোবাতে হবে, দিয়ে ছাড় মারতে হবে, দিলে কি এদের যত রকম যত বদভ্যাস আছে সব কিছু বন্ধ হয়ে যাবে। এখানে সবারই শারীরিক অবস্থা খুবই শোচনীয়, আস্তে আস্তে হাত পা কাজ করা বন্ধ করে দিচ্ছে, মাসেলস ক্র্যাম্প ধরেছে, মুখ শুকিয়ে আসছে, জিভ বেরিয়ে আসছে, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। শিক্ষকেরা আজকে 3 দিন ধরে না খেয়ে আছেন, তাদের জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন, কিন্তু শিক্ষকদেরও এটা বুঝতে হবে যে 3 দিন ধরে না খেলে তেমন কিছু একটা যায় আসে না। কারণ মুখ্যমন্ত্রী কিন্তু সিঙ্গুরে 26 দিন ধরে জল পর্যন্ত না খেয়ে আমরণ অনশন করেছিলেন। তো তোমরাও করবে, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে তো তোমরা পারবে না। মুখ্যমন্ত্রীর শরীর হচ্ছে দৈব ক্ষমতা সম্পন্ন, তাই তিনি এতদিন অনশন করতে পেরেছেন, তোমরা পারবে না, তাই তোমরা অনশনটা ছেড়ে দাও। তোমরা একটা কাজ করো, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো, আর যখন তোমাদেরকে টাকা ফেরত দেওয়ার সময় আসবে তখন তোমরা আরেকটা কাজ করবে, প্রত্যেকটা তৃণমূল নেতা যাদেরকে তোমরা টাকা দিয়েছিলে, বা সেই লোকটাকে ধরে জিজ্ঞাসা করবে যে তার যে আধা টাকাটা কোথায় গেছে। এরকম যারা যারা টাকা নিয়েছে প্রত্যেকটা লোকের বাড়ি বাড়ি গিয়ে ওদের ঘর ঘেরাও করো, ওদের ফ্যামিলির লোককে সবাইকে ঘেরাও করো। ঘেরাও করলে কি তোমাদের টাকা ফেরত পাবে, তোমরা টাকা দিতে পারবে, কারণ তোমাদেরকে বাঁচানোর জন্য আর কেউ নেই। ওইসব প্ল্যান AB রেড, এগুলো সব ভাঁওতামি। এই সরকারটা যতদিন থেকে এসছে ততদিন থেকেই মানে সবার নামেই ভাঁওতাবাজি করছে। ভাঁওতাবাজি ছাড়া এদের রক্তে আর কিছু নেই, এদের হচ্ছে রক্তের দোষ, আর কিচ্ছু নয়। ঠিক আছে ঠিক আছে। চাকরি হারা যতজন শিক্ষক আছেন, তো তাদের মধ্যে সবাই তো আর
অযোগ্য নয়, যারা অযোগ্য তারাও কিন্তু এই যোগ্যদের ভিড়ে ঢুকে তারাও নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে। তো এখানটায় সুপ্রিম কোর্ট কনফিউজ হয়ে যাচ্ছে যে কে যোগ্য আর কে অযোগ্য। কিন্তু ওএমআর সিটগুলো এই যে মুখ্যমন্ত্রী তিনি তার ঘরে রেখেছিলেন এবং তিনি পুড়িয়ে দিয়েছেন পরে। তিনি এখন বলতে পারেন যে আমি জানি না, আমি কিছু শুনিনি, আমি দেখিনি। তো এই যে টাকাগুলো যে 9-6 হয়েছে, পশ্চিমবঙ্গের পুলিশ কোথায় কী করতে গেছিল সেটা তুমি ভালো করে জানো যে পশ্চিমবঙ্গের পুলিশ এত এত টাকা পেটি ক্যাশ এগুলো রাস্তায় এদিক ওদিক হয়ে সরবরাহ হচ্ছে। তোমাদের পুলিশ মনে হচ্ছে ঘুমাচ্ছিল, বা তোমাদের পুলিশ মনে হচ্ছে গাঁজা টান মেরে শুয়েছিল রাস্তায়। কারণ তোমাদের পুলিশ তো একটু নেশা না করলে কি আর কথা হয়। তোমার আমলে রাজ্যে মদের দাম কমেছে, তাই পুলিশকে তো খেতেই হবে। আমরা দেখেছি পুলিশ যে খায় আমরা জানি। আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা তিনি হচ্ছেন আমাদের সবার নয়নের মণি শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি কিন্তু মহেশতলায় যে ঘটনা ঘটেছে, তিনি হচ্ছে মালদা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, তিনি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে তার খুব মাথা ব্যথা। তিনি একবারও কিন্তু এই যে শিক্ষকদের জন্য আবার একটা কেস করতে পারতেন, বা তিনি বিধানসভায় এইসব কথাগুলো উঠাতে পারতেন। এই সব কথাগুলো বা শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়াতেন যে তোমাদের ভরসায় আমার উপরে ভরসা রাখতে পারো, আমি আছি তোমাদের জন্য, আমরা কোর্টে লড়বো তোমাদের হয়ে। এগুলো কিচ্ছু নয়, খালি মহেশতলায় কে মন্দির ভেঙেছে কে মসজিদ ভেঙেছে এই নিয়েই চলছে। দেখো এর মধ্যেও তো হিন্দু শিক্ষক আছে, কয়েকটা তো হিন্দু পরিবারও আছে শিক্ষকদের মধ্যে, তাদেরকেও বাঁচাও। যদি হিন্দু সত্যি তুমি রক্ষা করতে চাও, এদেরকে বাঁচিয়ে তুমি রক্ষা করো হিন্দু। ठीक है तो सुधर जाओ, सुन लो मेरी बात। তোমরা আর একটা জিনিস কি জানো, পুনেতে একটা ব্রিজ ধসে পড়েছে কংগ্রেসদের আমলে তৈরি হবে। তো সেই ব্রিজটা একটুখানি নড়বড়ে ছিল, তাকে আর রিপেয়ার করা যাচ্ছিল না, তাই ভেঙে পড়েছে। তো এখানটায় তৃণমূলের নেতাদের কি তাদের মাথায় ঢুকে গেছে, তারা খালি বলছে বিজেপির আমলে এটা হয়েছে, বিজেপির আমলে সেটা হয়েছে। আরে দুর্ঘটনা তো দুর্ঘটনাই হয়, তো তোদের এত রাজনীতি করার কি আছে? তোদের সময় যেসব দুর্ঘটনা মারামারি হচ্ছে, এই যে এতজন শিক্ষকেরা রাস্তায় বসে আছে, তোদের মুখে কি আছে ভাই? কুণাল ঘোষ তো সবার সামনে এসে বলেছিল, দেবাংশু তো বলেছিল, মমতাদি যা বলেছেন স্পষ্ট করে বলা আছে। তো মমতাদি এসে যে ভাতা দেবেন তো বলেছিলেন, সেটাও তো স্পষ্ট হলো না, সেটাও তো বন্ধ হয়ে গেল। তো মমতাদি তো নিজে থেকেই বললেন আমি কিন্তু ঘোষণা করেছি, দেওয়া না দেওয়াটা আমার হাতে নেই। মানে এইগুলো হচ্ছে রাজনীতি চলছে এদের সাথে। আর এই শিক্ষকেরা এই যে যারা যারা গ্রুপ ডি কর্মী সি কর্মী তারা যে চাকরি হারিয়েছেন, তাদের ফ্যামিলিগুলোতে কী হচ্ছে? তাদেরকে তো আবার টাকা ফেরত দিতে হবে। তো মানুষ বাঁচবে কী করে? মানুষের বাঁচার জন্য কি কোনো রাস্তা খোলা রেখেছে আমাদের দিদি? এরকম বদমেজাজি এত অভদ্র মহিলা, একে আর পশ্চিমবঙ্গের মানুষ রাখবে না। बाप का, दादा का, भाई का, सबका बदला लेगा तेरा फैजल। এতগুলো শেড একটা ক্যারেক্টারে, যে লোকটা রাত্রে বা ভোরবেলা সাহিত্য সৃষ্টি করছে, সেই লোকটাই আবার প্রশাসনে বসে সে যত রকম সমস্যার সমাধানের চেষ্টা করছে। স্বর্গ নরক দেখার অভিজ্ঞতা আমার হয়েছে, এবং সেখানে আমি বলবো ব্রাত্য বসু তাকে বন্ধু বলা যায়। তোমরা আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী তাঁর সব ব্যবহার দেখেছো, তিনি অনেক মাটির মানুষ। তো তিনি যখন যাদবপুর কলেজে গেছিলেন, সে যাদবপুর কলেজে অনেক রকমের অনেক ভাষণ রেখেছিলেন। তো বলেছিলেন যে এক একটাকে কুকুরের মতো করে মারবো। সে এরকম একজন ভদ্র মানুষ, তিনি রাজনৈতিক মানুষ, তিনি হচ্ছেন সাংস্কৃতিক মানুষ, তিনি একজন অভিনেতা। সব কিছু ঠিকঠাক আছে, তার একই অঙ্গে অনেক অনেক রূপ আছে। তো সেই রূপ দেখাতে গিয়ে তিনি তার নিজের যে কুৎসিত মনোভাবটাকে সেটাকেও মানুষের সামনে তুলে ধরেন। তো তিনি যেহেতু এখন ক্ষমতায় আছেন, তাঁকে বাংলা একাডেমি থেকে একটা অবগাহনের ব্রাত্য বসু এরকম একটা কিছু উপহার দিয়েছে সবাই, যাতে ব্রাত্য বসুকে নিয়ে অনেক লেখা আছে। তো এই সব যারা যারা লিখেছেন সেই সব বুদ্ধিবীচিদের আর কোনো কাজ আছে কিনা আমাদের জানা নেই। তো তারা এই চোরটা চিটিংবাজকে নিয়ে এত কিছু লিখেছে যে সেগুলো পড়ার জন্য আমাদেরকে আবার সময় নষ্ট করে পড়ে সেটাকে আবার একটু তোমাদের সামনে নিয়ে আসতে হবে। এইসব মৃত্যুর পরে সব ভালো ভালো কথা হয়, অন্তত আমাদের সমাজে হয়। আমি তো আদতে পলিটিশিয়ান এখন, তো আমাদের নরক দেখতে হয়, দান্তের ইনফার্নোর মতো, আমরা না চাইলেও দেখতে হয়। কাকে এখানে শিল্পী হিসেবে 50 বছর পরও মানা হবে, আমরা কেউই এখানে জানি না। হ্যাঁ হ্যাঁ, এই সেই প্রাপ্ত বসু। তো এর না যে অবগাহন হয়েছে, তো সেই অবগাহনে লেখা উচিত ছিল যে এই যে 26,000 চাকরিহারা শিক্ষকেরা, তো এদের দায় কে নেবে? প্রাপ্ত বসু নেবে? আজকে যে শিক্ষার যেই হাল, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে যে ছাত্র নেই, এই ছাত্রগুলো যখন বেসরকারি স্কুলে চলে যাচ্ছে, কারণ শিক্ষার ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে পশ্চিমবঙ্গে। তো ব্রাত্য বসু এখানটায় কী তার পদক্ষেপ বা তিনি কী করতে চেয়েছেন সেগুলো নিয়েও লেখা দরকার। তো ব্রাত্য বসু অভিনেতা হিসাবে কতটা সফল আমরা দেখিনি জানি না, কিন্তু তিনি যে চোরেদের সর্দার হিসাবে পুরোটাই সফল সেটা আমরা দেখেছি। তার অবগাহন হয়েছে কি মমতা ব্যানার্জির পদতলে তার উন্মোচন হয়েছে সেটাও আমরা বুঝতে পারছি না। তো সেটা যদি তোমাদের জানা থাকে তোমরা আমাকে একটু বলে দিও। এই সেই ব্রাত্য বসু যিনি পশ্চিমবঙ্গের মেধাকে বাদ দিয়ে তৃণমূলের ক্যাডারদের চাকরি দিতে চেয়েছিলেন, পুরো ক্যামেরার সামনে বসে বলেছিলেন যে আমি আমার দলে যারা কাজ করে, আমার হয়ে যারা কাজ করে, যারা মিটিংয়ে যায় মিছিলে যায়, ওদেরকে আমি সবসময়ের জন্য এনে রাখবো আমার কোলের কাছে, আর মেধাগুলো সব মারা যাক। পশ্চিমবঙ্গে মেধা থাকুক কি না থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু পশ্চিমবঙ্গে যদি চাকরি পেতে চাও তাহলে তৃণমূল করতে হবে, আর তোমার বাবার অ্যাকাউন্টে মিনিমাম 20 লাখ টাকা থাকতে হবে। সেটা যদি তুমি না পারো তাহলে পশ্চিমবঙ্গে তোমার চাকরি পাওয়ার কোনো দরকার নেই, বা তুমি পাবেই না।
এই সরকার আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মেধা নিয়ে খেলছে। এই সরকার পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতি আর এদের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মাধ্যমে পুরো শেষ করে দিতে চাইছে। তো এই সরকারের আমলে বহু কিছু দুর্নীতি হয়েছে, ট্যাব দুর্নীতি, সাইকেল দুর্নীতি, কন্যাশ্রীর টাকা নিয়ে দুর্নীতি, আরও কত কত দুর্নীতি। মেন হচ্ছে 26,000 জনের চাকরি গেছে, আরও 32,000 জনের যাবে। সেই মামলাটা খালি ঝুলে আছে, তাকে খালি কেটে দেবে বিচারপতি, দিলেই পুরুত হয়ে যাবে। তো এতজনের যে চাকরি যাচ্ছে, এতজনের যে পশ্চিমবঙ্গে এতজন স্কুল শিক্ষক রাস্তায় শুয়ে আছেন, ছাত্রদের কি হচ্ছে সেগুলো নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। শিক্ষামন্ত্রী অবগাহনের ব্রাত্য বসু, সেটা অনুষ্ঠান হচ্ছে। এখন ব্রাত্য যুগ চলছে। ব্রাত্য বসুর মতন এতগুলি শিল্প মাধ্যমে এমন সার্থকতার সঙ্গে সক্রিয় রয়েছেন, এতগুলোর ক্ষেত্রে আর কেউ কাজ করছে না। এই জায়গাটায় পৌঁছেছেন তিনি কি করে? পরিশ্রমের মধ্যে দিয়ে, শিখতে। এই বাংলা একাডেমিতে এই যে ভদ্রলোকটা, এই লোকটা হচ্ছে তৃণমূলের একজন ক্যাডার। সে ক্যাডার না হলে একটা চোরচোটা চিটিংবাজকে নিয়ে সে এত কথা বলবে? আর এদেরকে নিয়ে মানুষ কেন যে এদেরকে দেখে বা এদেরকে কেন ভোট দেয়, এইসব মানুষগুলো নিজের স্বার্থ ছাড়া মানুষের কথা কোনোদিন ভাবেইনি আর ভাববেও না। এনাদের দলে যত নেতা আছে এরা হচ্ছে চুরিকে সাপোর্ট করে। দেখো পশ্চিমবঙ্গের মানুষ চুরি করছে, সেটাকে আবার এরা তার রিপ্রেজেন্টেটিভ হয়ে এদের তুলে ধরছে মানুষের সামনে, যেটা চুরি নয়, এটা হচ্ছে লোকের থেকে ছিনিয়ে নেওয়া, এটাকে চুরি বলে না। তো এইরকম কিছু কিছু নেতা আছে, যেরকম সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষ, যত ঘোষ সব কিছু এরকম করে দেবাংশু ভট্টাচার্য যে কোন কারণে আছে সেটা আমরা ভালো করেই জানি, কারণ দেশে চাকরি নেই, তাই দেবাংশু চাকরির খোঁজে যায়নি, সে রাজনীতিতে গেছে। আর যেটা মেন আলোচনা সেটা হচ্ছে যে শিক্ষকদের যে অনশন, সেখানটায় কেউ না গিয়ে, কোনো নেতা না গিয়ে, নেতারা পৌঁছেছেন তৃণমূল ভবনে, যেখানটা হচ্ছে তোমার 21শে জুলাইয়ের জন্য আগাম যে কর্মসূচি সেগুলো নিয়ে আলোচনা হবে। তো 21শে জুলাইতে তিনি শহীদদেরকে স্মরণ করবেন, এই সব শহীদরা যারা হচ্ছে এইসব চোরকে আমাদের সামনে এনে তুলে ধরেছে। তো তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এদের মুখোশ খোলাটা দরকার ছিল। আজকে 14 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে লুটছে। আর এই যে 21শে জুলাই শহীদদেরকে সম্মান জানাবে কে? অনুব্রত মণ্ডল। সে শহীদদেরও মা বোনকে টার্গেট করে ওদেরকে গালি দেবে। অনুব্রত মণ্ডলের মতো নেতারা এরা হচ্ছে কবি মুখ্যমন্ত্রীকেও গালি দিয়ে দেবে। এর কোনো ঠিক ঠিকানা নাই। 21শে জুলাই যে শহীদ সমাবেশটা হয়, এটা যে তারা পশ্চিমবঙ্গের জন্য কী করেছে বা তারা ভারতবর্ষের জন্য কী করেছে, কিসের জন্য তাদেরকে শহীদ বলা হচ্ছে, সেটাও আমাদের জানা নেই। চোরটা চিটিংবাজ এই দলটা, এদের মূল কর্মসূচি হচ্ছে ওই দিনকে ভোটের প্রচার করা, ওই দিনকে লোককে দেখানো যে আমরা এত এত লোক এনে এখানটা জড়ো করতে পেরেছি, তোমরা কি বালটা ছেড়েছো, তোমরা কিছুই করতে পারোনি, আমাদের দলে এত লোক আছে, আমরা এটা করেছি, বিজেপি সেটা পারেনি, সিপিএম চুরি করেছে, সিপিএম গুলি করে মেরেছে। এদের কাজ হচ্ছে এটাই, এর বেশি এরা কিছু পারে না। এরা যদি মানুষের সেবা করতে চায়, ভাতা না দিয়ে, যদি ভাতা একটা মহিলাকে দিচ্ছ, সে ভাতাটা না দিয়ে ওই মহিলার ছেলে কিংবা মেয়েকে চাকরি দাও, তখন ভাবো তুমি মানুষের সেবা করছো। খালি ভাতা দিয়ে মানুষের সেবা করা যায় না। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের মানুষ এখনও পর্যন্ত অজ্ঞের মতো এদেরকেই ভোট দেবে। আবার তোমরা দেখে নিও, এত দুর্নীতি, এত অত্যাচারের পরেও মানুষ আবার ঘুরে এদেরকেই ভোট দেবে। বলে না যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, মমতা ব্যানার্জি বলেছিল। তাই তারা চুরি দেখেও এই দুধের গাইকেই ভোটটা দিয়ে দেবে। আর মমতা ব্যানার্জির হচ্ছে একটা মুখোশ, তার মুখটা অন্য আর মুখোশটা অন্য। এটা হচ্ছে সামনে হচ্ছে তার মুখোশ, পেছনের যে রূপটা সেটা যে দেখেছে সে সব থেকে তার কঠিন জীবনের সত্যটা সে জানতে পেরেছে, যে আমি কার সাথে আছি, কেন আছি, কী জন্য আছি। তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।